বাইরে আর যাবে না? পিৎজা খেতে আর বাইরে যাবো। পিৎজা খেতে আর বাইরে যাবে না? নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার ভিডিও কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের নোটিফিকেশনটা তার সাথে সাথে পৌঁছে যায়। আর আজকের বারটা হলো শনিবার। আজ একটা মেঘমুক্ত ঝলমলে রৌদ্র উজ্জ্বল আকাশ, আর এখন বাজে সকাল 8টার মতন। আমি আর সন্দীপন দুজনে চলে এসেছি বাড়ির কাছে হাঁটতে হাঁটতে বাস স্টপে। এত তাড়াতাড়ি বাস স্টপে আসার কারণ একটাই, আজকে ছুটির দিন হলো, আজ আমার ইউনিভার্সিটির ক্লাস থাকে। তাই প্রতি সপ্তাহে শনিবারে আমাকে অনেক তাড়াতাড়ি সকালে উঠে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বাসে চড়ে পড়ে চলে আসতে হয় আমার বাড়ির পরবর্তী স্টপটাতেই। এই স্টপটির নাম হলো পুমকতান, আর আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম হলো লিন্ডহোলমেল। তবে আজকে একটু বাস গাড়িতে ভীষণ ভিড় আর একটু ফ্রিকোয়েন্সি কম থাকার খুব সম্ভাবনা রয়েছে। আজকে এখানে বিরাট বড় উৎসব, পুরো গথেনবার্গ জুড়েই আজকে বাস গাড়ির বেশ কিছু প্রবলেম দেখা দেবে সন্ধ্যে 6টা পর্যন্ত। সামনের ওই যে বড় লাল রঙের বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংটাই হচ্ছে আমার ইউনিভার্সিটি বিল্ডিং। শনিবার যেহেতু সন্দীপনের ছুটি থাকে, তাই ও আমাকে সাথে করে এই বিল্ডিংটায় ছাড়তে আসে। আমার এখানে প্রায় 3.5 ঘন্টার ক্লাস হয়, আর মাঝখানে 18 মিনিটের মতন টিফিন ব্রেক হয়। তো আমি সামান্য কিছু বিস্কিট, কলা এগুলোই টিফিনে নিয়ে আসি, আর বাড়ি ফিরে তাড়াতাড়ি লাঞ্চ করি। আর শনিবার দিনে লাঞ্চের দায়িত্বটা সন্দীপনেরই থাকে, তাই আমাকে আর অত হেডেক করতে হয় না। আর এখন আমি 3.5 ঘন্টার ক্লাস সেরে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্যে। আর আমার এই ইউনিভার্সিটির বিল্ডিংটার নাম হলো কিউবেন, আর আমি এখানে আসি সুইডিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে। সুইডেনের সুইডিশ ল্যাঙ্গুয়েজটা ঠিক কতটা ইম্পর্টেন্ট আপনাদের আমি আরও একটি ভ্লগের মাধ্যমে অন্য একদিন নিশ্চয়ই জানাবো। তবে চলুন, আজকে আপনাদের জন্য ওয়েট করছি অনেক সারপ্রাইজ, অনেক কিছু জানাবো আজকের দিনটা সম্পর্কে। আজ হলো সুইডেনের ম্যারাথন প্রতিযোগিতা, যেটা বছরে 2বার অনুষ্ঠিত হয়। একটা হলো হাফ ম্যারাথন, একটা হলো ফুল ম্যারাথন। আর এই হাফ ম্যারাথনটাই আজকে হবে, আর যেটা হয় মে মাসে একটি নির্ধারিত দিনে। ইউনিভার্সিটি থেকে এসে তাড়াতাড়ি করে স্নান করে একটুখানি নিজের কাজগুলো গুছিয়ে নিয়ে লাঞ্চটা রেডি করে আর ছুটতে ছুটতে প্রায় চলে এসেছি বাস স্টপটার কাছে। কারণ সন্দীপন ফোন করে জানালো যেখানে অলরেডি কিন্তু ম্যারাথন প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে। তবে ম্যারাথন প্রতিযোগিতা কিন্তু এই জায়গাটা থেকে শুরু হয়নি, কিন্তু এই পুরো গোটা গথেনবার্গ শহরের মধ্যে কিছু নির্দিষ্ট জায়গা করা রয়েছে যেখান থেকে এই অংশগ্রহণকারীরা দৌড়াবে। তার মধ্যে একটি হলো আমাদের বাড়ির কাছে স্টপ লিন্ডহোলমেন। চলুন এখন ওই গাছের ছাওয়াটায় গিয়ে দাঁড়াই। প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে, এত অসম্ভব রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না, মাথা ঘুরে যাবে প্রায়। আপনাদের এই গাছের ছাওয়াটায় দাঁড়িয়ে আর এই ম্যারাথন প্রতিযোগিতাটা সম্পর্কে যতটুকু আমার ধারণা বা আমার জানা আছে ততটুকুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই নিয়ে গথেনবার্গে আমি 2য় বছর ম্যারাথন প্রতিযোগিতাটি চোখের সামনে থেকে দেখছি। এর আগে তো শুধু নামই শুনেছি। আর এই যে এনারা আজকে বাজনা বাজাচ্ছে, এরকম কিন্তু অনেক জায়গাতেই খেপে খেপে বাজানো হচ্ছে। তার কারণ যারা দৌড়াচ্ছে তারা প্রচুর কষ্ট হচ্ছে তাদের দৌড়াতে এই রোদ্দুরের মধ্যে। তারা যাতে নিস্তেজ বা ক্লান্ত হয়ে না পড়ে তাদেরকে চিয়ার আপ করার জন্যই কিন্তু এই বাজনা বাজানো হচ্ছে, এবং রাস্তার দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে তাদের এই দৌড় প্রতিযোগিতা দেখছেন, হাততালি দিয়ে তাদেরকে উৎসাহ করছে। আর আমরাও এখন এই গাছতলাটায় এসে একটু দাঁড়িয়েছি। এত ভীষণ রোদ্দুরে এই মানুষগুলো দৌড়াচ্ছে, সত্যি এদেরকে স্যালিউট জানাতে হয়। এরা জানি না পুরো দৌড়টা কমপ্লিট করতে সকলে পারবেন কি না, হয়তো পারবেন না, বিজয়ী হয়তো একজনই হবেন, কিন্তু এত রোদ্দুরে দৌড়ানোটা সত্যিই বড় কষ্টকর। আমি তো 2 মিনিট রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, তাতেই যেন মনে হচ্ছে মাথাটা ঘুরছে। আসলে এখানকার মানুষ না এমন রোদ্দুরের মধ্যে দৌড়তে খুব অভ্যস্ত। যারা এই হাফ ম্যারাথন বা ফুল ম্যারাথনে নাম দেন তারা কিন্তু এরকম গরমকালে চড়া রোদ্দুরের মধ্যেই দেখবেন দুপুর 1টা-1.5টার সময় এরকমভাবে দৌড়াচ্ছে, কারণ এটাই তারা ওইভাবেই কিন্তু প্র্যাকটিস করতে থাকে সারা বছরের জন্য। এই হাফ ম্যারাথন প্রতিযোগিতাটা কিন্তু 1980 সালের মে মাস থেকে শুরু হয়। প্রতি বছর হাফ ম্যারাথন প্রতিযোগিতা মে মাসে আসলে 18 তারিখ নাগাদ দেখা যায়। তবে ফুল ম্যারাথনটা কিন্তু অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসে গিয়ে। তখন আবার ওয়েদারটা অন্যরকম থাকে, তখন ওয়েদার চেঞ্জের সময় তখন কিন্তু প্রচুর বৃষ্টি হয়, আর মানুষ ওই বৃষ্টির মধ্যেই ফুল ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এই বছর এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রায় ৬২,০০০ মানুষ। তার মধ্যে কিন্তু প্রায় ২০,০০০ দর্শনার্থী রয়েছে, যারা এই ম্যারাথন প্রতিযোগিতা দেখার জন্যে দেশের বাইরে থেকে আসে এবং দেশের বাইরে থেকেও প্রচুর মানুষ প্রায় ৬ মাস আগে অনলাইন মারফত ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করেন এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে। এই ম্যারাথন প্রতিযোগিতাতে পুরুষ মহিলা উভয়ই কিন্তু অংশগ্রহণ করতে পারে। তবে এবছরে ৬২,০০০ ম্যারাথন প্রতিযোগীর মধ্যে সর্বকনিষ্ঠ যে ম্যারাথন প্রতিযোগী তার বয়স কিন্তু ১৮ বছর এবং সর্বজ্যেষ্ঠ যে প্রতিযোগী তার মধ্যে পুরুষ যে প্রতিযোগী রয়েছেন তার বয়স হলো ৮৭ বছর এবং মহিলা যে প্রতিযোগী রয়েছেন তার বয়স কিন্তু ৮২ বছর। এই ম্যারাথন প্রতিযোগিতা প্রতি বছরই কিন্তু শুরু হয় সুইডেনের স্লটসকগেন নামক একটি পার্ক থেকে, আর সেখানেই কিন্তু শুরু হয়ে সেইখানে গিয়েই কিন্তু শেষ হয়। গথেনবার্গ শহরটায় পুরো জুড়ে রয়েছে গোটা অ্যালফ নামক যে বিরাট বড় নদীটি নর্থ সির সাথে কানেক্ট করা, সেই নদীটা ঘিরেই কিন্তু পুরো গথেনবার্গ শহরে এই দৌড়টা পরিচালিত হয়। প্রায় ২১ কিলোমিটার রাস্তা জুড়ে এই দৌড়টা সম্পন্ন করার পর কিন্তু যিনি প্রথম দৌড়ে গিয়ে প্রতিযোগিতায় শেষ করেন তিনিই কিন্তু পুরস্কার লাভ করেন। হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার হলেও ফুল ম্যারাথনে কিন্তু সেটা ৪২ কিলোমিটার রাস্তা প্রায় দৌড়ানোর দরকার পড়ে। তবে এই ম্যারাথন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে সেই সমস্ত প্রতিযোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে জল, খাবার দাবার, গ্লুকোজ, অ্যাম্বুলেন্স, পুলিশ, ডাক্তার সমস্ত কিছুর ব্যবস্থা থাকে। ম্যারাথন প্রতিযোগিতার দিন বেশিরভাগ সময় কিন্তু বাসের ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়া হয়। অন্যান্য যানবাহন যেমন ৪ চাকা গাড়ি, ২ চাকা গাড়ি এগুলো কিন্তু একেবারে রাস্তায় খুব একটা দেখাই যায় না, যেহেতু এখানকার লেনগুলো একেবারে অন্য রকমভাবে তৈরি করা। বাস, গাড়ি এবং দৌড়ানো, সাইকেল চালানোর জন্য সম্পূর্ণ আলাদা, তাই অন্য দিক থেকে দৌড়ালেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না যান চলাচল করার জন্যে। এখানকার মানুষের মধ্যে দৌড়ানো, এক্সারসাইজ করা এই সমস্ত কিছুর প্রবণতা খুব বেশি, তাই অন্যান্য দেশের কান্ট্রির মানুষদের সাথে এই কান্ট্রির মানুষও কিন্তু যোগদান করেন একইভাবে। এই দেশের মানুষদের মধ্যে যেহেতু এই ম্যারাথনের দৌড়ানোর প্রবণতা খুব বেশি, তাই গড় সংখ্যক হিসাবে দেখতে গেলে সুইডেনের কিন্তু এই ম্যারাথন বিশ্বের সবচেয়ে বড় হাফ ম্যারাথন নামেই কিন্তু পরিচিত। এই ম্যারাথন দৌড়টির নাম হলো গোটেবর্গ ভারভেট, আর গোটেবরি ভারভেট কথার অর্থ হলো শিপইয়ার্ড। ভারভেট কথার অর্থ হচ্ছে শিপইয়ার্ড। গথেনবার্গ যেহেতু শিপইয়ার্ডের দেশ, অর্থাৎ এখানে বিভিন্ন রকম জাহাজ আসে, জাহাজের মালপত্র এ দেশ থেকে আমদানি রপ্তানি হয়, তাই এটাকে শিপইয়ার্ডের দেশই বলা হয়ে থাকে। তাই এই দৌড় প্রতিযোগিতার নাম হলো গোটেবর্গ ভারভেট। তবে এই ম্যারাথন প্রতিযোগিতায় যে সমস্ত অংশগ্রহণকারীরা নাম দেন তাদের কিন্তু একটা ট্রেনিং শুরু হয়ে যায় প্রায় ৩ থেকে ৫ সপ্তাহ আগে থেকে, এবং প্রতি সপ্তাহে তাদের কাছে চ্যালেঞ্জ থাকে যে প্রায় ৩২ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দৌড় তারা সম্পন্ন করবে এক সপ্তাহের মধ্যে। তবে সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে তাদের এক্সপিরিয়েন্স লেভেলের ওপরে। তবে এবছর রোদ্দুরের তাপটা এত বেশি পরিমাণে ছিল যে এবছরে ম্যারাথনের প্রতিযোগীদের কিন্তু দৌড়ানোটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল। তাই এই অনুষ্ঠান আয়োজনকারী যে গোটেবর্গ ভারভেট থেকে কিন্তু একটা বিরাট বড় মেল প্রত্যেকটি অংশগ্রহণকারীর কাছে পাঠানো হয়েছিল যে এই দৌড় প্রতিযোগিতার দিন সকালবেলা তারা যাতে নির্দিষ্ট সময় ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টে কী কী খাবে তার মধ্যে কলা ছিল মাস্ট, যেটা এনার্জি বুস্ট আপ করতে সাহায্য করবে, এবং সাথে লেখা ছিল যেহেতু এত রোদ্দুরের তাপ তাই শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে ঘামটা বেরিয়ে যাওয়ার জন্যে, মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকার জন্যে খাবারের মধ্যে অনেকটা পরিমাণে নুন অ্যাড করার কথা লেখা ছিল, এবং তার সাথে সাথে প্রত্যেকের জন্য কিন্তু গ্লুকোজ রেডি ছিল। এবং সাথে আপনারা দেখতে হয়তো পেলেন যে ট্র্যাকের সাইড দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স কনস্ট্যান্ট এই মানুষগুলোর সঙ্গে ছুটে বেড়াচ্ছে, কারণ কেউ যাতে এই রকমভাবে দৌড়াতে দৌড়াতে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে জরুরি যাতে ব্যবস্থা নেওয়া যায়। তবে এবছরের রোদ্দুরটা এত বেশি পরিমাণে ছিল যে জানা গেছে যে প্রায় ২৭ জন নাকি এই রোদ্দুরের মধ্যে দৌড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, তবে তাদেরকে নির্বিঘ্নে হসপিটালে পৌঁছানো যায়। তবে খেলার নিয়ম অনুযায়ী কেউ কিন্তু কারোর আগে কোনোভাবে খুব জোরে দৌড়ে চলে যেতে পারবে না। প্রত্যেকের পায়ের স্টেপিং কিন্তু একই রকম হতে হবে এবং দৌড়টা এমন হতে হবে যেটা খুব জোরে দৌড়ানো আর হাঁটা ঠিক মাঝামাঝি। যদি কেউ একটু দৌড়ানোর বেশি চেষ্টা করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই খেলা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে বা বাদ পড়ে যাবে। অনেক রকমের কঠিন নিয়ম, অনেকটাই প্রশিক্ষণ, অনেক রকমের অভিজ্ঞতা থাকলে তবেই কিন্তু এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায়।
এমনকি এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় কিন্তু সম্পূর্ণ ডাক্তার চেক আপের জন্য কিন্তু আপনাকে ফিট সার্টিফিকেট অবশ্যই এই ম্যারাথন প্রতিযোগিতায় জমা করতে হবে, তবেই কিন্তু আপনি সেখান থেকে দৌড়ানোর স্থানাধিকার পাবেন। তবে চলুন, সকাল থেকে সেরকমভাবে কিছু ব্রেকফাস্ট খাওয়া হয়নি, পেট ভরা, কারণ গেছিলাম ইউনিভার্সিটিতে। আর এসেই সাথে সাথে স্নান টান করে যেহেতু চলে এসেছি ম্যারাথন দেখতে, আর এখন তো প্রচুর মানুষ, প্রায় 62,000 মানুষ এখান থেকে পাস করতে অনেকটা টাইম লাগবে। এখন প্রায় দুপুর 2:30 থেকে 2:45 মতন বাজে, আর প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে। আর যেহেতু আজকে আমি বাড়িতে ছিলাম না, তাই সন্দীপন নিজের মতন করে ব্রেকফাস্ট বানিয়ে খেয়েছে। আর আজকে লাঞ্চে আছে গরম গরম ভাত, আর এখানে সন্দীপন বানিয়ে রেখেছিল ঢেঁড়স আলু ভাজা, সাথে একটা ডিম ভাজাও করেছে। আর ফ্রিজে অনেকখানি আমি ডাল বানিয়ে রেখেছিলাম আগে থেকে, এটা হলো বিউলির ডাল, সেটাই গরম করে নেওয়া হয়েছে। আর একটু পাঁপড় ভাজা করে রেখেছিলাম, সেইটাও নিয়ে নেওয়া হয়েছে। একদম সিম্পল হালকা পাতলা লাঞ্চ। চলুন তাহলে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, খুব জোর দুজনের আজকে খিদে পেয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। বাইরেটা দেখে বোঝার একদম উপায় নেই। আর সারাটা দুপুর ধরে ভাবলাম একটু শোবো, হয়তো একটু ঘুমিয়ে নেব, তার আর উপায় নেই। সংসারের কাজকর্ম সামলে পড়াশোনার দিকেও একটু সময় দিতে হয়, তাই দুপুরবেলাটা পড়াশোনা করে একটুখানি উঠে লিকার চাটা খেয়ে এখন লেগেছি পিৎজার তৈরি জোগাড়ে। কখনো আমি এর আগে পিৎজা বানাইনি জানেন, তবে সবার কাছে শুনেছি যারাই বানায় তাদেরই দেখি যে বাড়ির মধ্যে নাকি খুব ভালো পিৎজা হয়। তবে পিৎজার ডো কেমনভাবে তৈরি করতে হয় আমি ঠিক অতটা ভালো জানি না। এখানকার সুইডিশ দোকানগুলোতে পিৎজার ব্রেড, তাছাড়া পিৎজার চিজ সমস্ত কিছুই পাওয়া যায়, আর অরিগ্যানো, চিলি ফ্লেক্স সবই বাড়িতে রয়েছে। আর যদি আজকে পিৎজাটা প্রথমবার বানিয়ে যদি সত্যিই ভালো খেতে হয়, দোকান থেকে আর পিৎজা কিনে খাবো না জানেন। এখানে একটা মিডিয়াম সাইজ পিৎজার দাম কত নেয় জানেন? এখানে একটা মিডিয়াম সাইজ পিৎজা প্রায় 2,000 টাকার কাছাকাছি দাম নেয়, প্রায় ওই 1900-2000 টাকারই প্রায় কাছাকাছি বলতে গেলে। আর এত গায়ে লাগে, মাত্র চার টুকরো পিৎজা হয়, কিন্তু দাম নেয় 2,000 টাকা। বলুন কেমন গায়ে লাগে না? আমাদের দেশে কত কম প্রাইসে পিৎজা মেলে। তো যাই হোক, আজকে বাড়িতে প্রথমবার চেষ্টা করছি। আর পিৎজার সমস্ত সরঞ্জামই জোগাড় রয়েছে, যদি আপনি চান তো তার মধ্যে একটুখানি ওই যা দেবেন, পনির, চিকেন, যদি সসেজ দিতে জানো সসেজ, এই সমস্ত কিছু আপনাকে অ্যাড করে নিতে হবে। আর একটা হলুদ রঙের বেল পেপার ছিল, ওইটাই কুচি কুচি করে একটু বড় করে কেটেছি। আর কয়েকটা পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটে নিয়ে একটু পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো দিয়ে একটু হালকা করে ডেকোরেশন করে দেবো ওপর থেকে। অনেক রকম কালারের বেল পেপার দিলে কিন্তু দেখতেও খুব ভালো হয়। আর এই যে লেখা আছে পিৎজা বোতেন কথার অর্থ হলো পিৎজা ব্রেড। আর স্ট্যাডনিংস বকেট মানে কথাটার অর্থ হলো মানে ওভেনে বেক করতে হবে। আর 2ST লেখা আছে দেখুন, ওই 2ST কথার অর্থ হচ্ছে মানে দুটো পিৎজার ব্রেড আছে। আর এই যে লেখা আছে ভেটে মল কথার অর্থ হচ্ছে ভুট্টা দিয়ে তৈরি আটা। তো এই ভেটে মল দিয়েই কিন্তু এই পিৎজা ব্রেডগুলো তৈরি করা হয়। আর এটা তৈরি করতে সময় লাগবে মাত্র 3 থেকে 7 মিনিটের মতন, ওই ইনস্ট্রাকশানই এখানে দেওয়া রয়েছে। এই যে বিরাট বড় একটা পিৎজা ব্রেড বের করে নিয়েছি, এ আমাদের দুজনের জন্য যথেষ্ট, 4 পিস করে নিলেই হয়ে যাবে। আর পিৎজার ব্রেডটাকে এখন একটুখানি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে এর মধ্যে সস এগুলো যাতে খুব ভালোভাবে ঢুকে যায়। আর পিৎজার ওপরে যে সসটা দেওয়া হয়, তার জন্য আমি বাড়িতেই একটা ওই বলতে পারেন নিজের মতন করে তৈরি করে নিয়েছি। একটু টমেটো সস আর একটু রেড চিলি সসকে একসাথে গুলিয়ে নিয়ে এই পিৎজা বেসটার ওপরে দিয়ে দেবো। এখানকার না পিৎজা সসটা একদম ভালো খেতে না, এত পরিমাণে টক থাকে, তাই আর দোকান থেকে রেডিমেড পিৎজা সস আনিনি, বাড়িতেই এইভাবে তৈরি করে নিয়েছি। ব্যাস, পিৎজার ওপরে সসটা লাগানো কমপ্লিট। এবারে বড় ট্রেটা যেটা মাইক্রো ওভেনে দেবো, সেই ট্রের মধ্যে একটা ফয়েল বিছিয়ে দিয়েছি, দিয়ে আর পিৎজা ব্রেডটা তার উপরে রেখে দিয়েছি। এবার এর ওপর থেকে একটু চিজ দিয়ে দেবো, কারণ এখানকার দেখেছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলিতে যখনই কোনো পিৎজা কোনো জায়গায় খেয়েছি, প্রথমে আগে চিজটা দিয়ে দেয় ওপর থেকে, আর তারপরে সমস্ত টপিংগুলো অ্যাড করে, ওপর থেকে আর চিজ দেয় না। তাই প্রথমেই আগে চিজগুলো বিছিয়ে দেবো, তার ওপর থেকে টপিংগুলো অ্যাড করে দিয়ে মাইক্রো ওভেনে পুরে দেবো। আমার কাছে বেশ কিছু চিকেন স্যালামি ছিল, ভাবলাম এই পিৎজাটার ওপর থেকে দিয়ে দিই, একটু নতুনত্ব হোক, কিন্তু খেয়ে দেখি কেমন লাগছে। এখানকার মানুষ কিন্তু এই চিকেন স্যালামিগুলো কাঁচা কাঁচা এই ব্রেডের মধ্যে দিয়ে খায়। তবে দেখি প্রথমবার ট্রাই করে যদি পিৎজার সঙ্গে দিয়ে খেয়ে ভালো লাগে, তাহলে তো বেশ ভালোই হয়।
এইবার ওপর থেকে ওই একটুখানি যা থাকে চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো আর একটু পার্সলে আর একটু নুন এই দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে আর মাইক্রোওভেনে বেক করতে দিয়ে দেবো। তবে পিৎজা তৈরি করার জন্যে আগে থেকে কিন্তু মাইক্রোওভেনটা একটুখানি প্রিহিট করে রেখেছিলাম। এবারে শুধুমাত্র পিৎজাটা দিয়ে দেবো, দিয়ে মাইক্রোওভেনটা অন করে দিলেই পিৎজা সুন্দর বেক হয়ে যাবে। আর পিৎজার জন্য আলাদা একটা অপশানও আছে, তাই আর কোনোভাবেই টাইমার সেট করতে লাগবে না। দেখুন তো কেমন দেখতে লাগছে, বেশ ভয়েই আছি, একটু চিন্তায় আছি যে কীরকম হবে পিৎজাটা, দেখি কীরকম হয়। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন। আমাদের পিৎজা একদম রেডি। দেখুন চিজগুলো সব মেল্ট হয়ে গেছে আর স্যালামিগুলো কি সুন্দর স্মোকি স্মোকি মতন হয়ে গেছে। চলুন এবার বের করে নিই। এবার বড়সড় একটা ব্রেড নাইফ দিয়ে মাঝখান থেকে 2 পিস আর সাইড থেকে 2 পিস করে নিলেই একেবারে তৈরি হয়ে যাবে। তবে ফ্রিজে না খানিকটা মাশরুম ছিল জানেন, পরে আমার মনে পড়লো যদি একটু মাশরুম দিতাম খেতে মনে হয় আরও বেশি ভালো হতো। এই যে দুজনের এক একটা প্লেটে 2 পিস করে নিয়ে নিয়েছি, আর এই 2 পিস করে খেলেই একদম পেট ভর্তি হয়ে যাবে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না। চলুন এবার ফুড রিভিউটা সন্দীপনের থেকে শুনে নিই। ভালো করে ধরতে হবে, নয়তো একটু বড় তো। বাইরে আর যাবো না, বাইরে আর যাবে না? পিৎজা খেতে আর বাইরে যাবো না। পিৎজা খেতে আর বাইরে যাবে না? খুব ভালো হয়েছে। যথেষ্ট ভালো হয়েছে। পিৎজা সস কিন্তু দিইনি, দরকার নেই, এমনিই হয়ে যাচ্ছে। ভালো লেগেছে, মানে ব্রেডটা বেশ ক্রিস্পি মতো হয়েছে না? যেরকম হয় পিৎজা একই রকম তো টেস্ট। মাশরুম দাও, হ্যাঁ মাশরুম না, মাশরুম দিইনি, স্যালামি দিয়েছি, ওই জন্য আর মাশরুম দিইনি। দেখ তাহলে পিৎজা বানানোটা প্রথমবার সাকসেসফুল, তাই না? হ্যাঁ না বসে খাও। ধরুন পিৎজা রিভিউ তো পেয়ে গেছি, আর ঘরের মানুষটা খেয়ে যদি ভালো বলে তাহলে এর চেয়ে শান্তির বোধহয় আর কিছুই নেই। চলুন উইকেন্ডের শুরুটা আজকে শনিবারের রাত্রিরের ডিনারটা কিন্তু একদম জমজমাট। আর খাওয়া দাওয়ার পর যেহেতু পিৎজা একটু ভারী খাবার, আমরা একটু বেরিয়েছিলাম হাঁটতে। আর রাত্রিবেলাও এখানে কিন্তু পাখির ডাক শোনা যায় অনেক রাত পর্যন্ত, যেহেতু দিনের আলোটা এখন অনেকটা লম্বা। চলুন তাহলে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। শুভরাত্রি।